নমস্কার। দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার সাতকাহন। আর প্রত্যেকটা এপিসোডের মতো আপনাদের সঙ্গে রয়েছি আমি পর্ণা। আর এবারেও আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান মঞ্জুরি দে। মঞ্জুরি, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। মঞ্জুরি, প্ল্যান্ট বেসড ডায়েট এই শব্দটা বেশ শোনা যাচ্ছে আজকাল, তবে অনেকেরই মানে আমার মতো সাধারণ মানুষের অনেকেরই কিন্তু এই বিষয়ে খুব একটা আইডিয়া নেই কি করবো এটা নিয়ে এবং কি খাবো এই বিষয়। এই ডায়েট করতে গেলে আসলে কি কি খাবো বা কার কার জন্য উপকারী এই ডায়েট, এই বিষয়টা একটু আজ আপনার থেকে জানবো। বলা ভালো, প্ল্যান্ট বেসড ডায়েট সম্পর্কে একটা আইডিয়া আপনার থেকে নেব এবং টিপস আপনার থেকে নেব। আমি শুরুতেই জানতে চাইবো যে এই যে প্ল্যান্ট বেসড ডায়েট বা উদ্ভিজ ডায়েট যেটাকে বলা হয়, সেটা আসলে কি? প্ল্যান্ট বেসড ডায়েটের মধ্যেই এইমাত্রই বলে দিলেন যেটা উদ্ভিজ্জ ভিত্তিক উদ্ভিজ ডায়েট। diet। মানে আমরা যেটা পুরোপুরি আমরা উদ্ভিজ্জ ভিত্তিক খাবারের উপর যখন আমরা পুরো আমাদের ডায়েটটা কমপ্লিট থাকবে, যেখানে মানে মাছ মাংস ডিম বা অ্যানিমেল বেসড খাবারটা হয়তো বাদ দেওয়া যেতে পারে, আবার হয়তো মাঝে সাঝে কিন্তু পুরোপুরি বাদ দিয়ে বেশিরভাগ মানে ডিপেন্ডটাই থাকবে পুরো উদ্ভিজ্জ ভিত্তিক ডায়েটের উপর। সেটাকে আমরা প্ল্যান্ট বেসড ডায়েট। আচ্ছা। আর ভিগান ডায়েট আর প্ল্যান্ট বেসড ডায়েট, এই দুটোর মধ্যে কিন্তু অনেকেই গুলিয়ে ফেলেন, তো এই একদম। পার্থক্যগুলো ঠিক কি কি হয়? হ্যাঁ, ভেগান ডায়েট বলতে গেলে যেটা আমরা বলি ভেগান মানে সেখানে কিন্তু কোনো অ্যানিমেল ডায়েট থাকবেই না। আচ্ছা। কোনো অ্যানিমেল প্রোটিন যে মাছ মাংস ডিম বা দুধ কিছুই তারা খাবে না। কিন্তু উদ্ভিজ্জ ভিত্তিক ডায়েট সেখানে সে চাইলে কিন্তু দুধ তো খেতেই পারে, দুধকে আমরা সবাই নিরামিষই বলে থাকি। কিন্তু ভেগানরা কিন্তু দুধকেও আমিষ বলে ধরা হয়, সেখানে তারা দুধও খায় না। তো আচ্ছা। এখানে ভেগান ডায়েটের মধ্যে অ্যানিমেলের কোনো কিছু ইউজ হবে না। আর যেটা প্লান্ট বেসড ডায়েটের মধ্যে সমস্ত প্লান্ট ডায়েটের সাথে যদি আপনি চান দুধ তো খেতেই পারেন, এছাড়াও অনেকে আছে কি যে না আমি মাঝে সাথে হয়তো একটুখানি মাছ খাবো বা ডিম খাবো, সেটাকে সে চাইলে রাখতে পারে। হয়তো তার ডায়েটের বেসটাই হলো প্লান্ট, কিন্তু সে মাসে চাইলে রাখতে পারে, কিন্তু যেটা ভেগান ডায়েটে কিন্তু কোনোভাবেই সেটা চলে না। আচ্ছা, তাহলে কি এটা বলা যেতে পারে যে প্ল্যান্ট বেসড ডায়েট আসলে নিরামিষ খাবার, এরকম এই ব্যাপারটা কি? হ্যাঁ, বলা যেতে পারে কেউ যদি স্ট্রিক্টলি আচ্ছা। মনে করে যে আমি পুরো প্লান্ট বেসড ডায়েটেই থাকবো, মানে একদম আমি নিরামিষাশী খাবো, হ্যাঁ। তাহলে সে কিন্তু খেতে পারে। আচ্ছা। আর এই ডায়েট ওজন কমানোর ক্ষেত্রে হুম। সাধারণ আপনারা যে ডায়েট দেন, সাধারণ মানুষকে যে ডায়েট দেন, সেই ডায়েটের থেকে বেশি কার্যকর কি? হ্যাঁ, যদি বলা হয় যে প্লান্ট বেসড ডায়েট আর অ্যানিমেল বেসড ডায়েটের মধ্যে কোনটা বেশি ওজন কমানোর ক্ষেত্রে কার্যকর, হ্যাঁ। তাহলে কিন্তু প্লান্ট বেসড ডায়েট সত্যি খুব কার্যকর। আচ্ছা। কারণ প্লান্ট বেসড ডায়েটের মধ্যে ফুল অফ ভিটামিন মিনারেলস ফাইবার সমস্ত পাচ্ছি, স্যাচুরেটেড ফ্যাটটা কম পাচ্ছি, ক্যালোরিও আমরা কম পাচ্ছি, যেটা আমরা আচ্ছা, ক্যালোরি বার্ন করতে আমাদের এভরিডে অ্যাক্টিভিটি সাহায্য করবে করা। অনেকটা। হ্যাঁ, অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হয় বার্ন করার জন্য, কিন্তু যেটা প্লান্ট বেসড ডায়েটে কিন্তু ক্যালোরির পরিমাণটা কম থাকছে। আচ্ছা। তার জন্য আর সেখানে আপনার যে যারা ওয়েট লস জার্নিতে থাকবে সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো এটা। আচ্ছা, অর্থাৎ যারা ওয়েট লস জার্নিতে রয়েছেন বা ভাবছেন যে তারা কিছুটা ওজন কমাবেন, হুম। তারা কিন্তু এই উদ্ভিদজাত যে খাবারগুলো তারা সেগুলো ট্রাই করতে পারেন। এখানেই প্রশ্ন ওঠে, আমরা সাধারণত মাছ মাংস ডিম এই যে আমিষ খাবারগুলো সেখান থেকে মূলত প্রোটিনটা পাই, হুম। কিন্তু প্ল্যান্ট বেসড ডায়েট সেখান থেকে কি শরীরের প্রয়োজনীয় পুষ্টির জন্য যেটা দরকার প্রোটিন, সেটা পাওয়া সম্ভব? মানে সব ধরনের প্রোটিন? সবকিছু প্রোটিন পাওয়া সম্ভব। আচ্ছা। হ্যাঁ, যদি একটু মানে কিছু হয়তো ভিটামিনের ঘাটতি থাকতে পারে, যেমন ভিটামিন বি 12 যেটার হ্যাঁ। ঘাটতি থেকে যায় যাদের প্লান্ট বেসড ডায়েট থাকে। কিন্তু যে প্রোটিন হয়তো খুব মাইনর কিছু মানে ছোটখাটো প্রোটিনের একটু ঘাটতি হতে পারে, কিন্তু এছাড়া কিন্তু এজ সাচ কোনো রকম প্রোটিনের ঘাটতি থাকে। আচ্ছা। প্লান্ট বেসড ডায়েটের মধ্যে এত যদি ডায়েটটা ভালো করে নির্বাচন করা যায় ঠিক করা যায়, তাহলে কিন্তু কোনো রকম ভাবে তার প্রোটিনের ঘাটতি হবে না। হ্যাঁ, যদি একটু ঘাটতি থেকে থাকে ভিটামিন বি 12 কিন্তু আদারওয়াইজ কিন্তু কোনো কিছুরই ঘাটতি পাওয়া যায় না। এটা কিন্তু একটু বিশ্বাস করা কঠিন সাধারণ মানুষের পক্ষে যে প্ল্যান্ট বেসড ডায়েট থেকেও কিন্তু আমরা প্রোটিনটা পেতে পারি। কারণ আমরা সাধারণত আমরা একটা কনসেপ্ট নিয়ে চলি যে মাছ মাংস ডিমের থেকে আমরা বেশি প্রোটিনটা পাই। তাই আমি একটু ক্লিয়ারলি একটু জানতে চাইবো যে প্রোটিনের সেরা যে প্ল্যান্ট বেসড ডায়েটের উৎস, হুম। সেগুলো কি? মানে প্ল্যান্ট বেসড ডায়েটের মধ্যে এমন কি কি খাবার আছে যেখান থেকে আমি প্রোটিনটা পাবো? হ্যাঁ, ডাল সবচেয়ে মেন উৎস। এছাড়া আছে শাকসবজি, টোফু, হুম। দুধ, চিজ, এগুলো যদি মানে সবচেয়ে যদি মেন সোর্স বলা যেতে পারে ডাল, যেটা পালসেস। এছাড়া তো নাট সিডস সবকিছুই আছে, কিন্তু ডাল হলো সবচেয়ে মানে রিচ সোর্স অফ বলা যেতে পারে, এখানে প্রোটিন পাবে, ভালোভাবে সোর্স আছে প্রোটিনের।
কিন্তু আমাদের যারা মানে পুরোপুরি প্ল্যান্ট বেসড ডায়েট খায় তাদের হয়তো কিছু প্রবলেম থাকতে পারে, মানে তাদের হয়তো ডাইজেস্টিভ কিছু প্রবলেম হচ্ছে, হয়তো তারা মানে তাদের প্রবলেমটা অন্য দিক দিয়ে আসে, হয়তো ডাইজেশন হতে লেট করছে, কিন্তু ডাইজেশনে প্রবলেম হচ্ছে না, ডাইজেশন কিন্তু প্রপারই হচ্ছে। হয়তো প্রথম প্রথম যখন কেউ প্ল্যান্ট বেসড ডায়েট স্টার্ট করবে তাদের হয়তো ডাইজেশনে একটু প্রবলেম আসছে, কিন্তু হ্যাঁ, কারণ প্রোটিন কিন্তু সব শরীরকেও তো পাচ্ছে। শরীরকেও তো একটু সময় দিতে হবে মানিয়ে একদম, নেবার জন্য। একদমই মানিয়ে নেওয়ার জন্য সময় দিতে হবে, কারণ কি কে হয়তো মানে জন্ম থেকেই হয়তো প্লান্ট অ্যানিমেল সমস্ত প্রোটিন খেয়েই হ্যাঁ, অভ্যস্ত, সাডেন সে স্টার্ট করলো অ্যানিমেল প্রোটিনটাকে স্টপ করে দিয়ে পুরোপুরি প্লান্ট বেসডে, তখন কিন্তু তাকে একটু মানিয়ে চলতে টাইম। একদমই তাই। আপনি কিছুক্ষণ আগে বললেন যে ভিটামিন বি 12 এর একটা ঘাটতি হলেও হতে পারে এই প্ল্যান্ট বেসড ডায়েট থেকে। তো যদি সেই ঘাটতি আমি মেটাতে চাই, তাহলে এই ডায়েটে কি ধরনের সতর্কতা আমরা নিতে পারি? সে যদি মনে করে যে না আমি স্ট্রিক্ট, যে আমি কোনোভাবেই অ্যানিমেল প্রোটিন নেব না, তাহলে তার কাছে সাপ্লিমেন্টস এর অপশন নেই। আর সে আচ্ছা। যদি মনে করে যে না আমি উইকের হয়তো মোস্ট অফ দা ডে আমি প্ল্যান্ট বেসড ডায়েট নেবো, হয়তো টুয়াইস ইন আ উইক আমি হয়তো অ্যানিমেল প্রোটিন নেবো, তাহলে মোটামুটি ঘাটতিটা কিছুটা তার ফুলফিল হবে। কিন্তু সে যদি মনে করে যে না আমি পুরোপুরি নিরামিষাশী, আমি একদমই কোনো অ্যানিমেল প্রোটিন টাচও করবো না, তাহলে তার ঘাটতি যে থাকবে সেই ঘাটতি পূরণের একটাই অপশন, সেটা হলো তাকে হয়তো সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্ট। আর সাপ্লিমেন্ট নেওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া একটু হলেও দেখা দিতে পারে, দেখা ফলে যায়। একটু সাবধানতা হুম। অবলম্বন করতে হতে পারে। আর এখানে এই প্ল্যান্ট বেসড ডায়েটে কি দুগ্ধজাত পণ্য মানে ডেয়ারি প্রোডাক্ট যেগুলো মানে ধরুন দুধ, ঘি হুম। বা ধরুন চিজ, এগুলো খাওয়ার সুযোগ আছে কি? একদম, সব আচ্ছা। রকমের দুধ ঘি চিজ সব রকমের কিছু দুগ্ধজাত যত রকমের প্রোডাক্ট আছে, তার যদি কোনো রকমের প্রবলেম না থাকে দুধে, হুম। ল্যাকটোজ ইন্টলারেন্স না থাকে, সে সম্পূর্ণরূপে নিতে পারে, কিন্তু অতিরিক্ত মাত্রায় না। অনেকে মনে করেন যে আচ্ছা। আমি যখন ভেজ খাচ্ছি, আমি নন ভেজ খাচ্ছি না, তখন আমি ভেজ ফুডটাকে জায়গায় আমি দুধ মানে চিজ এগুলো খুব বেশি পরিমাণে, মানে যাতে আমি খুব ফুল অফ প্রোটিনটা পাই সবকিছু যেন খেতে, কিন্তু এই বেশি পরিমাণ খেতে গেলে কিন্তু অনেক রকমের সাইড এফেক্ট থাকতে পারে, প্রবলেম। তো সেই হিসাবে মানে তার সবকিছু পরিমাণ মেপে। পরিমাণ মেপে খাওয়া উচিত একেবারেই। আর আরো একটা বিষয় জানতে চাইবো যে চা বা কফি পানের অভ্যেস যাদের আছে, তারা যদি এই প্ল্যান্ট বেসড ডায়েট করেন, তাদের হুম। কি কোনো রকম ভাবে পুষ্টি শোষণে কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ, চা আর কফির ক্ষেত্রে এটা আমি আগেও বলেছি। হ্যাঁ, আগেও এবার বলেছেন। আমরা খাবার খাওয়ার পরে অনেকেই মানে অভ্যাস আছে যে খাবার খাওয়ার পরে সে চা খেলো, কিন্তু সেই চায়ের যে ট্যানিন বা পলিফেনল বলে থাকে, সে আমাদের যে খাবারটা খেলাম, খাবারের মধ্যে যা যা নিউট্রিয়েন্টস আছে, জিঙ্ক, যত মিনারেলস আছে ভিটামিন আছে, সেগুলো কিন্তু আমাদের ইউরিনের মধ্যে দিয়ে সেই পুষ্টিটাকে বার করে দেয়, আচ্ছা। অ্যাবজর্ব হতেই দেয় না। ওই ট্যানিন বা পলিফেনল নামক যে রাসায়নিক পদার্থটা আছে সেটা কিন্তু ওই পুষ্টিটাকে অ্যাবজর্ব হতে দেয় না। এছাড়া যারা ক্যাফেন খায়, অতিরিক্ত মাত্রায় ক্যাফেন খায়, তাদের ক্যালসিয়াম ভিটামিন ডি 3 এগুলোর ঘাটতি তো লেগেই থাকে। তো যারা মানে মনে করবেন যে হ্যাঁ খাবেন, অ্যাটলিস্ট খাবার 1 থেকে 2 ঘন্টা বাদে চা বা কফি খান, তাহলে কি আমাদের খাবারটা অ্যাবজর্ব হয়ে গেল, পুষ্টিটা সম্পূর্ণ বডি নিয়ে নিল, তারপরে চা আর কফি খাবো। আর আয়রন শোষণ করার জন্য আমরা যদি শরীরে ভাবি যে আয়রনটা বেশি মাত্রায় শোষিত হোক, সেক্ষেত্রে উদ্ভিজ খাবারের সঙ্গে বা এই প্ল্যান্ট বেসড ডায়েটের সঙ্গে কোন ধরনের খাবার গ্রহণ করা বেশি জরুরি বলে আপনি মনে হ্যাঁ, করেন? আমরা জানি, আমরা মনে করি যে প্ল্যান্ট বেসড খাবার খাচ্ছি যখন হয়তো আমাদের কিছু নিউট্রিয়েন্টের ঘাটতি থাকতে পারে, অনেকে হ্যাঁ, মনে করে আমার আয়রনেরও ঘাটতি আছে কারণ আমি হ্যাঁ। মাছ মাংস ডিম খাচ্ছি না। হুম। তো সেটা একদমই না। এটা আমরা মানে খুব ছোটবেলা থেকে একটা জিনিস, ছোট্ট জিনিস ফলো করেছি যে এটা হয়তো বাঙালিরা খুব ভালো বুঝবে, যখন আমরা শাক খাই, শাকের হ্যাঁ। সাথে কিন্তু আমরা একটু লেবু ইউজ করি, বা খাবারের পাতে একটা করে লেবু দেওয়ার চল এখন আজও রয়েছে। এই একদম। চলটা কিন্তু আমরা যুগ যুগ ধরে দেখে এসেছি। হুম। এটা রিজনটা কি? এটা রিজনটা হলো যখন প্ল্যান্ট বেসড খাবার খাওয়া হয়, তার সাথে যদি ভিটামিন সি নেওয়া হয়, তাহলে সেই ভিটামিন সি খাবারটাকে ভালোভাবে অ্যাবজর্বও করে আর আমাদের আয়রনটাকে অ্যাবজর্ব করতে সাহায্য করে। আমরা যেই খাবারটা খেলাম সেই খাবারের থেকে তো আমরা আয়রনটাও পাচ্ছি, সেই আয়রনটা যে অ্যাবজর্পশন পাওয়ারটা যদি আমার বডিতে ভিটামিন সি ল্যাকিংসি থাকে, তাহলে কিন্তু অ্যাবজর্ব ভালো হবে না। তার জন্য কি ওই ল্যাকিংসিটাকে কিন্তু ভিটামিন সি ফুলফিল করে, তার জন্য আমার যারা প্ল্যান্ট বেসড ডায়েটে থাকবেন তাদের কিন্তু ভিটামিন সি খুব দরকার খাওয়া, কারণ আপনার খাবারের মধ্যে থেকে আয়রনের পুষ্টিটাকে শোষণ করার জন্য ভিটামিন সি হেল্প করে। আর যারা ধরুন একটু হার্টের পেশেন্ট, হৃদরোগী, তাদের জন্য এই ডায়েট কতটা ইউজফুল হতে পারে বা তারা কি সত্যি এই ডায়েট Useful। করতে পারেন? হ্যাঁ, একদমই করতে পারে, মানে তাদের ক্ষেত্রে তো বলবো খুব বেশি ইউজফুল প্ল্যান্ট বেসড ডায়েট। এই কারণে ধর এই যে প্ল্যান্ট বেসড যত আমরা ডায়েট খাচ্ছি তার মধ্যে ভিটামিন মিনারেলস ফাইবার সবকিছু থাকতে কিন্তু স্যাচুরেটেড ফ্যাটটা কম থাকছে, যেটা হার্ট রোগের জন্য ক্ষতিকর। তার জন্য হার্ট রোগের পেশেন্ট কেন, যারা ডায়াবেটিস এর পেশেন্ট, যারা ক্যান্সারের পেশেন্ট, তাদের সবার ক্ষেত্রে প্ল্যান্ট বেসড ডায়েট কিন্তু খুব বেশি।
আচ্ছা। এবং চিকিৎসকরা কি এই ধরনের খাবারের পরামর্শ দিয়ে থাকেন যে একদম তাই, সাধারণ ডায়েট? চিকিৎসকরা নর্মালি মানে যারা ডায়াবেটিস এর পেশেন্ট হয় বা হার্টের পেশেন্ট তাদেরকে কিন্তু একটা বলাই থাকে যে একটা ওয়ান বোল অফ ভেজিটেবল খান, এটা কিন্তু বলাই থাকে সবসময় যে আপনি ভাতটা কম খাবেন বা এক পিস মাছ খেলেও তার সাথে হ্যাঁ। এক বাটি কিন্তু একটা ভেজিটেবল খাবেন, কারণ ওই ভেজিটেবলটা বলার কারণে কারণ তার মধ্যে যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, ভিটামিন মিনারেলস ফাইবার সবকিছু পাওয়া যাচ্ছে। ওটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব দরকার। আমাদের অ্যান্টি অক্সিডেন্ট কি করে, আমাদেরকে মাসেলটা রিপেয়ারও করে। তো আমাদের যে প্লান্ট বেসড ডায়েট কিন্তু সেই এই পেশেন্টদের ক্ষেত্রে খুব জরুরি বলা যেতে পারে। হ্যাঁ, এছাড়া যারা মানে অ্যানিমেল প্রোটিনের সাথে রয়েছে তারা তো খাবারটা ছাড়তে পারবে না, তারা খাবে, এমনকি তাদের কিছু প্রোটিন এনার্জির জন্য দরকারও পড়ে, সেই হিসাবে খায়। কিন্তু এই যে প্লান্ট বেসড ডায়েট যারা করছে তাদের কিন্তু কোনোভাবে চিন্তা করার দরকার নেই যে আমি হয়তো পুষ্টির ঘাটতিতে ভুগছি। একদমই না, সম্পূর্ণভাবে পুষ্টি পাওয়া যায় যদি সঠিকভাবে ডায়েটটা নির্বাচন করা যায় তাহলে। অবশ্যই, এবং তার জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ কিন্তু আপনাদের নিতে হবে। নিজে থেকে শুরু করে দিলাম প্ল্যান্ট বেসড ডায়েট, তাহলে কিন্তু অনেক কিছুর ঘাটতি থেকে যেতে পারে। অবশ্যই। এবং আরেকটা বিষয়, যে ফাইবার বা আঁশযুক্ত যে খাবারগুলো, সেগুলো কি শরীরের পরিপাকতন্ত্র বা মেটাবলিজমে কিছু হ্যাঁ, ভূমিকা রাখে? হ্যাঁ, এই যে ফাইবার, যেটা ফাইবার আমাদের কিন্তু ডাইজেশনে মানে মানে খুব হেল্পও করে। আর এছাড়া এই ফাইবার যুক্ত খাবার খেলে পরে আমাদের যে ব্লাডে যে গ্লুকোজ লেভেলটাও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এই জন্য কিন্তু ডায়াবেটিস পেশেন্টদেরকে বলা হয় যে ওটস খেতে, বার্লি খেতে, কারণ এগুলো ফুল অফ ফাইবার থাকে। তাদের গ্লুকোজ লেভেলটা অলওয়েজ আপ ডাউন করে, তো গ্লুকোজ লেভেলটাকে মেনটেন রাখতে কিন্তু সাহায্য করে। আর ভেগান মিট মানে প্রক্রিয়াজাত নিরামিষ খাবার যেগুলো, তার মধ্যে যেমন হচ্ছে ভেগান মিট, এটা কতটা হেলদি বলে আপনার মনে হয়? ভেগান মিট যদি হ্যাঁ। প্রসেসড মিটটা কিন্তু কোনোভাবেই আমি মানে বলবো না, কারণ এটাতে ফুল অফ সোডিয়াম থাকে, সল্ট থাকে। মানে প্রসেস ফুডটা একদমই না, দরকার নেই খাওয়ার, এর থেকে না খাওয়াটা বেটার, কারণ আপনার সোডিয়াম আচ্ছা। লেভেলটাকে বাড়িয়ে দেবে। মানে এটা যে দরকারই নেই। দরকারই নেই, মানে প্রসেসড কোনো খাবারের দিকেই না যাওয়া উচিত আচ্ছা, আমাদের। একদম। আর ক্যালসিয়ামের চাহিদা যদি আমরা মেটাতে চাই, তাহলে দুধের বিকল্প হিসেবে কোন কোন প্ল্যান্ট বেসড খাবার বেছে নেওয়া উচিত? তো এছাড়া আপনি নাটস, সিডস, এই ধরনের সম্পূর্ণ খাবার, এছাড়া তো যারা দুধ খায় না তাদের ক্ষেত্রে বলবো দই খাক, চিজ খাক, সেই জিনিসটা মানে যাদের ল্যাকটোজ প্রবলেম গুলি থেকে থাকে। হ্যাঁ। এছাড়া নাটস, সিডস তো রয়েছেই, সেগুলো খেতে দুধের উপর। কিছুক্ষণ আগে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম যে যারা মাছ মাংস ডিম খেয়ে ছোটবেলা থেকে অভ্যস্ত, তারা হঠাৎ করে কি করে, ধরুন তাদের শারীরিক কারণেই প্ল্যান্ট বেসড ডায়েট শুরু করতে হলো, তারা কিভাবে ধীরে ধীরে এই ডায়েটটা শুরু করতে পারেন? আপনি একজন ডায়েটিশিয়ান হিসেবে কি পরামর্শ দেবেন? হ্যাঁ, এবার অনেকেই আছে হয়তো সে ছোট থেকে মাছ মাংসকে বড় হ্যাঁ। হয়েছে, কিন্তু সাডেন তার হয়তো কোনো রকমের কেউ রিলিজিয়ান পারপাসে হয়তো সে পুরোপুরি নিরামিষ হয়ে যেতে চায়, যে চায় না সে আর মাছটা কন্টিনিউ করতে খাবে না। কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড ভাবে মানে সামাজিক একটা চাপ আসে, প্লাস মেন্টাল সেইভাবে স্ট্রং হওয়াটা তার খুব দরকার। এই জন্য তাকে সবার আগে প্রথমে যদি সে একবারে নাও পারে, হয়তো সে প্রথম প্রথম উইকনেসও ফিল করবে যে এত তো নিরামিষ খাওয়া যায় না, আমি মাছ মাংস ডিম খাচ্ছি না মানে আমি উইক হয়ে যাচ্ছি, এটা কিন্তু একটা হয়, এটা মেন্টালি উইকনেস, হয়তো কিন্তু আপনি অরিজিনালি হচ্ছেন না। তো তখন আপনি একবারে ডাইরেক্ট না ছেড়ে ধীরে ধীরে ছাড়তে পারেন, হয়তো আজকে ফুল নিরামিষ খেলেন, তো কালকে হয়তো নিরামিষের সাথে একটু আমিষ যোগ করলেন, পরের দিন আবার ফুল নিরামিষ, এইভাবে জিনিসটা একটু চেঞ্জ করে করে মাইন্ড মেকআপ করে ধীরে ধীরে ছাড়াটাই আমার মতে better। হোল গ্রেন, এটা কতটা জোর দেবেন এই হোল গ্রেন নেওয়ার ক্ষেত্রে, মানে গোটা শস্য যেটাকে আমরা বলি? রিফাইন করা শস্য যে খুব একটা ভালো নয় সেটা তো আমরা মোটামুটি জানি, জানি। কিন্তু হোল গ্রেনের উপর কতটা জোর দেবো? হ্যাঁ, হোল গ্রেনের ওপরেই আমি জোর দেবো, কারণ রিফাইন শস্য থেকে হোল গ্রেনের মধ্যে সম্পূর্ণ পুষ্টিটা থেকে যায়, যেটা রিফাইন একদম। শস্যতে অর্ধেকটা বেরিয়ে যায়, হ্যাঁ। যেটার মধ্যে ফাইবার, মিনারেলস, ভিটামিন সমস্ত কিছু পাচ্ছি। মানে এটা এই যে হোল গ্রেনটা, এই যারা মানে অ্যানিমেল বেসড খাচ্ছে না কিছুতেই, তারা যদি এই জিনিসটা প্লান্ট বেসড এর মধ্যে হোল গ্রেনের উপর সমস্ত কিছু, তারা সব রকমের পুষ্টিটা কিন্তু তাদের মধ্যে যাচ্ছে, কোনো নিউট্রিয়েন্টের ঘাটতি কিন্তু ঘটার মানে ঘটছে না তাদের। আর যারা ধরুন অ্যাথলিট, খেলাধুলা করছেন বা নিয়মিত শরীর চর্চার মধ্যে দিয়ে রয়েছেন এবং তারা একটা স্ট্রিক্ট ডায়েট ফলো করেন, তাদের জন্য একটা পরিমাণ মতো শক্তির প্রয়োজন হয় বা এনার্জির প্রয়োজন হয় প্রত্যেক দিন। তো প্ল্যান্ট বেসড ডায়েট থেকে কি সেই এনার্জিটা পাওয়া পসিবল? হ্যাঁ, এইটা কিন্তু প্রচন্ড শুনতে মানে শোনা যায় যে হয়তো আমিও দেখেছি জিম করতে গিয়ে হয়তো কেউ পুরোপুরি ভেজিটেরিয়ান, মানে হ্যাঁ। সে কোনো রকম ভাবে মানে কোনো রকমের অ্যানিমেল প্রোটিন খায় না, তো তাকে শুনতে শোনা গেছে যে তার মধ্যে নাকি এনার্জি সেভাবে নেই, সে হয়তো সেভাবে ফুলফিল করতে পারছে না, ইভেন কি সে যতই
অ্যাক্টিভিটি করুক না কেন তার যে মাসেল রিপেয়ার হচ্ছে না, কিন্তু এটা সম্পূর্ণ। একজন ভেগান ডায়েট যে করে সে কিন্তু সম্পূর্ণরূপে পুষ্টি পাচ্ছে। সে যদি ডায়েটটা ঠিক মতো নির্বাচন করে, সবার আগে আমি বারবারই বলছি ডায়েট চার্টটা তাকে ভালোভাবে ফলো করতে হবে। আমি একটু করে বলে দিচ্ছি যে কিভাবে উচিত। কিন্তু সে যদি পুরোপুরি ডায়েট ঠিক মতো নির্বাচন করে তাহলে কিন্তু সম্পূর্ণরূপে পুষ্টি পাচ্ছে। কারণ সব জিনিস একটা জিনিস দেখতে হবে, সে কিন্তু প্রচন্ড ভাবে কার্বোহাইড্রেট নিচ্ছে না। আর কার্বোহাইড্রেট কিন্তু মানে পুরো এনার্জিটাকে ফুলফিল রাখে, অনেকক্ষণ ধরে বজায় রাখতে পারে কার্বোহাইড্রেট। তো সে তো মানে মাসেল গেইন করছে, সে অ্যাক্টিভিটি করছে, ওয়েট ট্রেনিং করছে, তো তার এনার্জিটার খুব বেশি দরকার। তো এক তো সেই এনার্জিটাকে পুরোপুরি হোল্ড করে রাখতে পারছে, এমনকি তার মাসেল রিপেয়ারের জন্য কিন্তু এই যে মানে প্লান্ট বেসড ডায়েট সেগুলোতে মধ্যে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকে, তো সেই মাসেলটাও রিপেয়ার করছে। তো তার কিন্তু কোনো রকম ভাবে কোনো ঘাটতি হচ্ছে না। কিন্তু তার যখন সে নির্বাচন করবে, যারা মানে ওয়েট ট্রেনিং করছে হয়তো তাদের হাই লেভেল অফ প্রোটিনের দরকার, সেই প্রোটিনটাকে যখন মিট আপ করার জন্য তার ডায়েটে দেখতে হবে সে কি খাচ্ছে, তাতে কত গ্রাম প্রোটিন তার শরীরে যাচ্ছে, সে যে যত মানে ক্যালোরি বার্ন করছে সেটা মিট হচ্ছে কিনা তার ডায়েটের মধ্যে দিয়ে। এই জন্য ডায়েটটা কিন্তু তাকে খুব ভালো করে ভালোভাবে সঠিকভাবে নির্বাচন করে চলতে হবে। নইলে অর্থাৎ কিন্তু প্ল্যান্ট হয়তো সে বেসড খাওয়া ডায়েটে, দাওয়াটা খুব কম, কিন্তু মাসেল গেইন করার জন্য ওয়েট ট্রেনিং করছে, তারপরে কিন্তু সে উইক ফিল করবে। তার জন্য অর্থাৎ তাকে প্ল্যান্ট ডায়েটটা বেসড ডায়েটের যদি চার্ট ঠিক থাকে, সঠিক বিশেষজ্ঞের কাছ থেকে যদি তিনি ডায়েট চার্ট করিয়ে আনেন, প্ল্যান্ট বেসড ডায়েট করিয়ে আনেন, তাহলে কিন্তু তার মধ্যে এই ভুল ধারণাটা থাকা উচিত নয় যে তিনি সঠিক পরিমাণে পুষ্টি বা পর্যাপ্ত পরিমাণে এনার্জি পাচ্ছেন না। পাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। আর ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, এটা আমরা জানি মাছ থেকে আমরা পাই। পাই। তো যদি আমরা প্ল্যান্ট বেসড ডায়েটের দিকে এগোই, আমরা মাছ খাচ্ছি না বা ধরুন খেতে চাইছি না, তাহলে তার বাকি উৎস কি কি হতে পারে? মেইন উৎস যেমন একদম রিচ সোর্স আমরা বলে থাকি ফ্লেক্স সিড, চিয়া সিড, মানে সবচেয়ে বেস্ট, এর থেকে কিছু ভালো হতে পারে না। মানে আমরা মোটামুটি আজকে ডায়েটের ক্ষেত্রে সবাই জানি যে সিড মানে নাটস অ্যান্ড হ্যাঁ। সিডস হলো সবচেয়ে বেশি, মানে যারা ডায়েট করে তাদের দরকার। এই ফ্লেক্স সিড আর চিয়া সিডটা কিন্তু ওমেগা-3 একদম বেস্ট। ওয়ালনাটও তার সাথে আছে, ওমেগা-3 এর জন্য সবচেয়ে বেস্ট যদি উৎস হয়ে থাকে তো এই। আমার শেষ প্রশ্ন, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, সেটা হচ্ছে যে প্ল্যান্ট বেসড ডায়েট যারা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় করতে চাইছেন তাদের জন্য কি কি চ্যালেঞ্জ মোটামুটি আসতে পারে স্বাভাবিকভাবে? হ্যাঁ, হঠাৎ সে সাডেন স্টার্ট করবে, যদি সে সাডেন স্টার্ট করে থাকে তার তো ফ্যামিলি থেকেও অনেক মেন্টাল প্রেশার থাকবে। হ্যাঁ। চলুন সে হয়তো সাডেনও স্টার্ট করেনি, কিন্তু সে হয়তো অনেক ছোটবেলা থেকেই খায় না, প্লান্ট বেসড ডায়েটের সাথেই সে রয়েছে, কিন্তু তাকে সামাজিক চাপ কিরকম আসে যে প্লান্ট বেসড ডায়েট তো প্রোটিনের একটা ঘাটতি ঘটে যায়, হ্যাঁ। চারপাশে তার বন্ধু বান্ধব হয়তো সামাজিক মেন্টাল প্রেশার থাকে। এছাড়া তার মধ্যে হয়তো মানে মানে সামাজিক সিচুয়েশনটাকে মানিয়ে চলা, এই জিনিসগুলোর চাপ কিন্তু তার মধ্যে একটা চলতে থাকে। কিন্তু এগুলোকে ইগনোর করে যদি সঠিক পুষ্টিবিদের সাথে পরামর্শ নিয়ে সে সঠিকভাবে ডায়েটটা করতে পারে, আমার মনে হয় না তার কোনো রকম ভাবে প্রবলেম আসতে পারে। আর মেন্টাল চাপ কিন্তু প্রত্যেকটা স্টেপে থেকে যাবে, কিন্তু তাকে মোটিভটা ঠিক রাখতে হবে যে আমি ভেজিটেরিয়ান আর আমাকে ভেজ ডায়েটের সাথেই চলতে হবে। বা সে যদি সেই ডায়েটটাকে মেন্টালি মানে স্ট্রং থেকে সুন্দরভাবে ডায়েটটা নির্বাচন করে, তার কোনো রকম ভাবে কোনো পুষ্টিরই ঘাটতি ঘটবে না। অর্থাৎ ভুল ধারণাগুলো আগে নিজের মন থেকে সরাতে হবে, নিজের ফোকাস রেডি রাখতে হবে, তারপরে যদি আপনি এই প্ল্যান্ট বেসড ডায়েটে এগোতে চান তাহলে অনেক চ্যালেঞ্জ আপনার সামনে থেকে কিন্তু সরে যেতে পারে। অনেক ধন্যবাদ মঞ্জুরি আমাদের সাথে কথা বলার জন্য। খুব গুরুত্বপূর্ণ এবং বেশ আননোন টপিক আজকে আমরা আলোচনা করলাম, কারণ অনেকেই এই বিষয় সম্পর্কে জানেন না। আজ আপাতত তাই এইটুকুই। সুস্থ থাকার সাতটাহন আপনারা দেখতে পাবেন প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে 6টায়। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।